আচ্ছা, তো ক্লাস শুরু করার আগে মানে সেমিনার শুরু করার আগে আমি আমাদের সম্পর্কে কিছু একটা জিনিস বলে নিই যে সফটওয়্যার টেকনোলজিস কী, সফটওয়্যার একাডেমি কী, এবং আমাদের কী কী জিনিস আছে, আমরা কেন আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছি। আপনারা যদি আমাদের পোস্টগুলো দেখেন, আপনারা যদি আমাদের গ্রুপ চেক করেন, আমাদের কিন্তু শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কাজ করা, অন্য কোনো ভার্সিটি নিয়ে আমরা কেন কাজ করতেছি না। তো এই ধরনের কোশ্চেন আমাদের প্রায়ই শুনতে হয়, এই জন্য আমরা ফার্স্টে একটু আমাদের সম্পর্কে একটু বলে নিই, তারপরে আমরা ক্লাসে মুভ করতেছি। তো প্রথমত কি সফটওয়্যার টেকনোলজিটা কী। সফটওয়্যার টেকনোলজি আপনারা যদি আমাদের প্রিভিয়াস পোস্টগুলো দেখেন বা আমাদের পেজ অনেক ঘাটেন, তাহলে দেখতে পারবেন যে আমরা পুরাটা একটা আইটি কোম্পানি। আমরা পুরাটা একটা আইটি এআই রিলেটেডই কাজ এখানে করা হতো এবং এখনও হচ্ছে, এখনও যে বন্ধ তা না। তো আমরা মূলত একটা আইটি এআই কোম্পানি টাইপেরই। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের জিনিসটাকে আরেকটু বিস্তার করার জন্য আমরা মূলত একাডেমি অ্যাড করছি আর কি। তো আমরা যে কোনো ধরনের আইটি রিলেটেড, সফটওয়্যার রিলেটেড, এআই রিলেটেড, অটোমেশন রিলেটেড, রিসার্চ রিলেটেড যে কোনো ধরনের কাজই মূলত সফটওয়্যার টেকনোলজিসের কাজ। যেটা টেকনোলজি মানে এখানে এডুকেশন, টেকনোলজি রিলেটেড এডুকেশন থাকতে পারে, কাজও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে সফটওয়্যার টেকনোলজি। তো আমাদের যে সফটওয়্যার একাডেমি, তো সফটওয়্যার একাডেমির 3টা হাব আছে। একটা হচ্ছে সিএসসি হাব, একটা হচ্ছে স্কিল হাব, আর একটা হচ্ছে ক্যারিয়ার হাব। তো সিএসসি হাব আপনারা দেখবেন যে আমাদের গ্রুপ যদি আপনারা ফলো করেন, দেখতে পারবেন যে নাম দেওয়া আছে সফটওয়্যার একাডেমি সিএসসি হাব। ওকে, আমরা যখন ইন ফিউচার স্কিল হাব শুরু করব কয়েকদিন পরে, তখন আমাদের আরেকটা গ্রুপ হবে ইনশাল্লাহ, ওটার নাম হবে সিএসসি সফটওয়্যার একাডেমি স্কিল হাব। তো আমাদের হাবগুলো কেন করা হয়েছে, আমরা যখন সিএসসি নিয়ে কাজ করব ওটা শুধুমাত্র সিএসসি হাবেই। আপনি যদি আমাদের ওয়েবসাইট দেখেন, সেখানেও কিন্তু হাবগুলো আলাদা করে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইট যদি ভিজিট করতে চান, সেটার নাম হচ্ছে সফটওয়্যার টেকনোলজি ITS.BD। আচ্ছা, স্কিল হাব আমরা বর্তমানে যে আইটি রিলেটেড যে কাজগুলো আছে, প্রফেশনাল যে স্কিলগুলো, সেই স্কিলগুলাই আমাদের স্কিল হাবে শেখানো হয়। এর মধ্যে আমাদের মাঝে মাঝেই প্রজেক্টে কিছু ভিডিও আপলোড করা হয়, সেখানে কিন্তু আমাদের স্কিল রিলেটেড কাজও কিন্তু হয়। এমনি আমাদের ভিডিও এডিটিং বলেন বা ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট, সব কিছুই কিন্তু স্কিল হাবের ভেতরেই পড়ে। এবং ইনশাআল্লাহ আমরা সামনের মাসে স্কিল হাবে বিভিন্ন কোর্সও লঞ্চ করব। আচ্ছা, সিএসসি হাবে আমরা কেন শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছি। মূলত ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কাজ করার পিছনে কারণটা কি, যে আমরা নিজেরাও ন্যাশনাল থেকে পড়ছি এবং আমরা যারা সফটওয়্যার একাডেমিতে আসি, আমরা সবাই মূলত ন্যাশনাল ইউনিভার্সিটির। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের প্ল্যাটফর্মটাকে প্রথমত বিস্তার করতে, হ্যাঁ আমরা চাচ্ছিলাম এটা বিস্তার করতে, বড় করতে, ফাইন, কিন্তু আমরা চাচ্ছিলাম যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে ন্যাশনাল ইউনিভার্সিটিরা স্টুডেন্টরা ইজিলি তাদের ক্লাস পাবে খুঁজে, তারপরে সাজেশন পাবে, তারা লাইভ ক্লাস করতে পারবে, নোট পাবে, হ্যান্ড নোট পাবে, মানে ওদের পড়াশোনা যত সহজ করে দেওয়া যায়। কারণ আমরা যখন পড়ে আসছি, মানে ফার্স্ট সেমিস্টার থেকে আমরা যখন এতটুকু পর্যন্ত আসছি, কতটুকু পরিমাণ প্যারা খেয়ে আমরা যে আসছি সেটা আমরা বলতে পারি। বা যারা ন্যাশনালে পড়তেছেন তারা বলতে পারেন যে আমরা কোনো ধরনের কোনো সাপোর্ট পাই না। অন্যান্য ভার্সিটিতে তাও একটু সাপোর্ট বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, সিনিয়রদের থেকে বা টিচারদের থেকে, আর ভার্সিটি যে কোনো ইয়াদের থেকে, বা টিম মেম্বারও সাপোর্টিভ হয়। কিন্তু আর বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভার্সিটির বিভিন্ন লেকচার পাওয়া যায়, কিন্তু আমাদের ন্যাশনালে আছি, তাদের ওই সাপোর্টটা কেউই করে না। হোক সাজেশন বা দিলাম, হোক একাডেমিক একটা টপিক বুঝায় দেওয়া, সেটাও আমরা কারো থেকে সাজেশন পাই না, কারো থেকে জিনিসটা ক্লিয়ার করতে পারি না। তো আলটিমেটলি পরে আমাদের সব মুখস্থ করতে হয়, কিন্তু জিনিসগুলো অনেক সহজ, বুঝতে পারলে কিন্তু অনেক সহজ, কিন্তু আমাদের মুখস্থ করতে হয়। এই জন্য আমরা অনেক কিছুই বুঝি না। আমার সময় আমরা ম্যাথও মুখস্থ করে ফেলি, কী করবো বুঝি না। সেই ক্ষেত্রে আমরা এই একটা প্রবলেমকে সলভ করার জন্যই আমরা মূলত সিএসসি হাবটাকে আনছি, এবং শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটির সিএসসি হাবটাকেই ফোকাস করা হচ্ছে। তাই বলে কি অন্যান্য ভার্সিটির যদি কেউ থেকে থাকেন, যদি উন্মুক্ত, আমি বলতে পারি আসেন নাকি, যদি অন্য কেউ থেকে থাকেন, তাই বলে কি আমরা অন্য কোনো ভার্সিটিগুলো করবো না। আলটিমেটলি সিএসসি কিন্তু সিলেবাস সব ভার্সিটিরই সেম। মনে করেন যে আমরা ফার্স্ট সেমিস্টার থেকে শিখি C++, তো কোনো কোনো ভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে শেখায় পাইথন। কোনো ভার্সিটিতে আমাদের ফিজিক্স হচ্ছে ফার্স্ট সেমিস্টারে, কোনো ভার্সিটিতে ফিজিক্স হচ্ছে থার্ড সেমিস্টারে। টপিক কিন্তু একই, কারণ সিএসসিতে পড়তে গেলে ওই সিলেবাস ফলো করেই আসতে হয়।
আর আমাদের যেমন হচ্ছে ওপি, যেমন হচ্ছে থার্ড সেমিস্টারে ইয়াতে অন্যান্য ভার্সিটিতে হতে পারে 6 সেমিস্টারে, কিন্তু টপিক হচ্ছে ঘুরে ফিরে একই জিনিসের মধ্যে পড়ে, সিলেবাস একই। তো সেই ক্ষেত্রে কেউ যদি বলেন যে আমি আপনাদের থেকে ওপি করব, হ্যাঁ সিলেবাস আপনি কোন সেমিস্টার আছে আমি বলতে পারি না, বাট করতে পারবেন, সমস্যা নেই। তো এই হচ্ছে ক্যারিয়ার হাব। ক্যারিয়ার হাব হচ্ছে আমাদের ইন ফিউচার, আমরা ভবিষ্যতে যখন আমাদের এটা আরেকটু বড় হবে, আমরা অবশ্যই রিক্রুট করব অনেককেই, তখন আমাদের এখান থেকে একটা ক্যারিয়ারের অপরচুনিটি তৈরি হবে ইনশাআল্লাহ। তো এই 3টা হাব নিয়ে আমাদের মূলত সফটওয়্যার একাডেমিটা শুরু হয়েছে। তো আপনারা কদিন পর দেখতে পাবেন যে স্কিল হাবেরও গ্রুপ তৈরি করা হবে, ক্যারিয়ার হাবেরও গ্রুপ তৈরি করা হবে। তো আস্তে আস্তে অনেক কিছুই আস্তে আস্তে সামনে আসবে। তো এখন আমরা হচ্ছে শুধুমাত্র সিএসসি হাব নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এটা তো আমি একটু আগে বললাম যে কেন আমরা সফটওয়্যার একাডেমি, কেন হচ্ছে সিএসসি হাব নিয়ে কাজ করতেছে, অ্যান্ড কেন হচ্ছে ক্যারিয়ার হাব নিয়ে কাজ করতেছে। তাহলে কি এই সিএসসির মধ্যে আমাদের যে সাপোর্টগুলো আপনারা পাবেন আমাদের থেকে, প্রথমত ন্যাশনাল সিলেবাস ধরে আমরা আগাবো, অন্য কোনো সিলেবাস ধরে আগাবো না, ন্যাশনাল সিলেবাস ধরে আগাবো। সিলেবাস যে ধরনের টপিকগুলো আছে সেই টপিকগুলোই কভার করবো, হোক সেটা পেড ক্লাসে, হোক সেটা ফ্রিতে। আমাদের ইউটিউবে প্রায় ভিডিও ছাড়া হয়, আপনারা যদি ইউটিউবে দেখেন, অথবা আমাদের পেজও প্রায় ভিডিও ছাড়া হয়, বেশি লং ভিডিও হয়ে গেলে সেটাকে ইউটিউবে কনভার্ট করা হয় আর কি। তো এরকম দেখতে পারবেন যে আমাদের ক্লাস মানে করা হয় আর কি, পাবলিশ করা হয়। তো হোক সেটা পেড অর হোক ফ্রি, আমরা সবসময় ন্যাশনাল সিলেবাস ধরে আগাবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আমাদের অবশ্যই আপনি পেড ক্লাসে লাইভ ক্লাসের আছে, অ্যাক্সেস আছে, ব্যবস্থা আছে। কেউ রেকর্ডেড ক্লাস করতে চাইলে সেটারও ব্যবস্থা আছে আমাদের, যে আমার পক্ষে লাইভ ক্লাস সম্ভব না, আমি হচ্ছে শুধু রেকর্ডেড ক্লাস করবো, ওকে আপনি পেড রিসোর্সগুলো কিনে নিতে পারেন, সমস্যা নেই। পেড রিসোর্স বলতে আমরা পিডিএফ অ্যান্ড হচ্ছে ভিডিওগুলোকে বোঝাই। কারণ একটা আমাদের ক্লাসগুলো এভাবে করা হয় যে আপনি যখন পিডিএফ বুঝে, আপনার মনে করেন বই নেই, তো আপনি কীভাবে পড়বেন, তাহলে আমাদের পিডিএফগুলো এভাবে দেওয়া যাতে আপনি ইজিলি ওইখান থেকে পড়তে পারেন। আর প্রজেক্টের গাইডলাইন্স আপনাদের 8 সেমিস্টারে আর 6 সেমিস্টারে বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে, অনেকে প্রজেক্ট করতে পারেন না, এটা হচ্ছে অনেক প্যারা খান, কারণ প্রজেক্টের জন্য পরে হচ্ছে মার্ক অনেক কম আসে। তো এই ধরনের সাপোর্ট বা প্রজেক্ট কীভাবে বানাতে হয় সব ধরনের সাপোর্টই আমাদের দেওয়া হয়। এছাড়া হচ্ছে লেকচার শিট এবং পরীক্ষার সাজেশন তো আমরা অলরেডি লঞ্চ করতেছি বিভিন্ন সেমিস্টারের। গত কয়েকদিন আগে ফার্স্ট সেমিস্টার সব ধরনের সাজেশন রিলিজ করা হয়েছে, তারও এক মাস আগে ফোর্থ সেমিস্টার সাজেশন রিলিজ করা হয়েছে। তো সামনে মনে হয় 6 সেমিস্টারের সাজেশন রিলিজ করা হবে, ওনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তাই ওনাদেরটা আগে আপলোড করা হবে আর কি। তো এরকম সাজেশন আর লেকচার শিট আর হ্যান্ড নোট যেটাই হোক আমরা আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিই আর কি। যেটা পসিবল হয় ফ্রিতে দেওয়া সেটা ফ্রিতে দিই, আর যেটা আমাদের পক্ষে ফ্রিতে দেওয়া সম্ভব না সেটা আমাদের পেড ক্লাস থেকে নিতে হয়। আচ্ছা, আর আমাদের স্কিল আর ক্যারিয়ার হাবের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিংগুলো আছে, যে কোর্সগুলো আছে, যেগুলো আমাদের বাস্তব জীবনে লাগে, সে ধরনের স্কিলগুলো শেখানো হবে এখানে। এমন না যে গদবাঁধা যারা শেখায় আমরা কিন্তু মোটেও তা শেখাবো না, আমরা ওখান থেকে অনেকটা পরিমাণ ডিফারেন্ট কিছু শেখাবো যা আপনাদের মানে আপনার সিএসসিতে লাগে এবং আপনার ফিউচারেও কাজে আসবে। তখন করবো, তখন আপনারা দেখতে পাবেন যে কী কী আমরা স্কিল আনি। যাই হোক, এবং হচ্ছে কি ক্যারিয়ারের একটা সুযোগ, আর হচ্ছে কি আমাদের এখানে সরাসরি নিয়োগ যদি আমরা কখনো নিই, অবশ্যই আমরা নিব কিছুদিনের ভেতরে ইনশাল্লাহ। আচ্ছা, যারা হচ্ছে এতক্ষণ ধরে ছিলেন তারা মনে মনে বলতেছেন যে এত বক বক করে আমাদের মেন টপিক থেকে বের হয়ে গেছে। তাহলে আমাদের মেইন টপিকে আমরা আসি, সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়েট ইকুয়েশন, আমাদের মেইন টপিক আজকে আমাদের এইটার উপরেই সেমিনার। ওকে, তাহলে আমাদের যারা আমরা থার্ড সেমিস্টারে আছি, এটা যদি সবার জন্য উন্মুক্ত, আমি আশা করি বেশিরভাগই থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, তবে হতে পারে অন্য সেমিস্টারে থাকতে পারে। তবে আমাদের যেহেতু থার্ড সেমিস্টারে এটা ফোকাস করা, তো আপনাদের সবচেয়ে বেশি কঠিন যেটা মনে হয় সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ODE। যখন আমি থার্ড সেমিস্টার ছিলাম আমার কাছে এটা কঠিন মনে হতো, ঠিক আছে। কিন্তু আপনারা যদি এটার টপিকগুলো বুঝে বুঝে পড়েন যে আসলে কোনটার ম্যাথে কীভাবে সলিউশন করতে হয়, আলটিমেটলি ম্যাথ কিন্তু খুবই কমই। হ্যাঁ, একটু মিউট করে দিবেন কাইন্ডলি। আপু, আমি একটু কথা বলতে পারি, একটু পরামর্শ নিতে পারি? জি শিওর, বলেন। যে আপনাদের যে 2 তারিখে যে পেইড কোর্স, এখানে এই যে অর্ডিনারির পাশাপাশি ডাটা স্ট্রাকচার, C++, এগুলো কি করাবেন, বা কম্পিউটার আর্কিটেকচার? আমাদের হচ্ছে পেড ক্লাস সম্পর্কে এই যে একটু পরেই বলতেছি, হ্যাঁ এই স্লাইডটার পরে আমরা পেড ক্লাস নিয়ে কথা বলবো, তখন বলি।
হ্যাঁ বলেন, আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমাদের যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের কাছে বেশি কঠিন লাগে, কারণ আমরা আমাদের যে ক্যালকুলাসের যে মেন কনসেপ্ট সেটা আমাদের অনেকেরই দুর্বল। আমরা বুঝি না যে কোথায় কোনটা ইউজ করতে হবে, কারণ আমরা সব সময় থেকে অনেক কিছু মুখস্থ করে আসছি। তাহলে মুখস্থ করে জিনিসগুলো আমাদের বেশি দিনই মনে থাকে না, স্বাভাবিক। কিন্তু আপনি যদি বুঝে বুঝে একটা জিনিস করেন তাহলে আপনার অনেক দিন পর্যন্ত মনে থাকবে। আর ম্যাথ কিন্তু ওই বুঝে বুঝে করারই জিনিস। আলটিমেটলি ম্যাথ কিন্তু খুবই লিমিটেড, মানে এই ধরনের টপিকের মধ্যে আসে, কিন্তু হয়তো যে কোশ্চেনটা আমাদের আগের বার আসে সেটা না, অন্য একটা কোশ্চেন আসে। কিন্তু আমরা ওই বিগত বছরের কোশ্চেন পড়ে পড়ে অভ্যস্ত হওয়ার কারণে একটা কোশ্চেন জায়গায় অন্য কোশ্চেন আসে আমরা বুঝি না, কারণ আমরা মেন কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার থাকে না তাই। কিন্তু আমরা যদি আপনারা কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারেন তাহলে আপনাদের ওডি খুবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আপনাদের সাপোর্ট করতে পারে ক্যালকুলাসের মেন বেসিক কনসেপ্টটা। আপনাদের যদি ফার্স্ট সেমিস্টারে ক্যালকুলাসে ভালো আইডিয়া থাকে সেক্ষেত্রে আপনাদের অনেকটা পরিমাণ সাহায্য করবে ওডি শেষ করতে। এছাড়া আপনার ইন্টারে যদি ক্যালকুলাস ভালো থাকে সেই ক্ষেত্রেও আপনার জন্য প্লাস পয়েন্ট। তবে ওডিইর ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে ডিফারেনশিয়াল যে মেন সূত্র তো অবশ্যই মুখস্থ রাখতে হবে না, এটা তো আর করার কিছু নেই। কিন্তু মেন কনসেপ্ট যেটা, এই প্রবলেমটা এইভাবে সলভ করে, ওই প্রবলেমটা ওভাবে সলভ করে, এটা যদি বুঝতে পারেন তাহলে এই ধরনের যে কোনো ম্যাথই আপনি করতে পারবেন। তো আচ্ছা, আমরা তাহলে এখন যাই টপিকে, সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি। আমাদের কিন্তু এটার থিওরি আসে, প্রায়ই আসে, মাঝে মাঝে আসে যে 2 মার্কের ও 3 মার্কের এটাকে লিখতে বলে। ঠিক আছে, তো এটা আমরা যে বাংলাতে বলি, আর চেষ্টা করবেন আপনারা সব কিছু আপনারা একটু বাংলাতে বুঝার। হ্যাঁ, আমরা হচ্ছে বাঙালি, আমরা অবশ্যই বাংলাতে বুঝলে আমাদের জিনিসটা মাথায় ঢুকে সহজে। তাহলে আপনি বাংলাতে ঢুকে দেন, বাংলাতে পড়ে বাংলাতে বুঝে তারপরে আপনি সেটাকে ইংলিশে 1-2 বার পড়বেন, 3-4 বার পড়বেন, যেহেতু আমরা অবশ্যই ইংলিশে অভ্যস্ত না। 3-4 বার পড়বেন, 5-6 বার পড়বেন, পড়ে দেখবেন যে অনেকটা পরিমাণ বুঝে গেছেন। ঠিক আছে, মানে মেন কনসেপ্টটা আপনার আগে বাংলাতে ক্লিয়ার করতে হবে। তাহলে আমাদের মূল যদি বলি যে ওডিএ জিনিসটা কি, ওডিএ হচ্ছে আপনার এমন একটা সমীকরণ, হ্যাঁ, এমন একটা ডিফারেনশিয়াল সমীকরণ যেটা একটা স্বাধীন চলক থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, তার সাপেক্ষে একটা অধীন চলকের আমরা ডিফারেন্সিয়েট করব। ওকে, তাহলে এখন মানেটা কি? মানে হচ্ছে মনে করেন আপনার কাছে দুইটা আছে, চলক আছে, ভ্যারিয়েবল আছে। হ্যাঁ, ভ্যারিয়েবল আশা করি চিনেন, আমরা যে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি অথবা ওয়াইয়ের সাপেক্ষে যে ডিফারেন্সিয়েট করি এটাকে আমরা ভ্যারিয়েবল বলি। ওকে, তাহলে এই যে আমার কাছে ভ্যারিয়েবল আছে, সাপোজ এক্স এবং ওয়াই, দুটা ভ্যারিয়েবল আমার কাছে আছে। তাহলে আমাদের এটা হচ্ছে স্বাধীন চলক, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে কি অর্ডিনারি, মানে অধীন চলক টাইপের আর কি, আনইন্ডিপেন্ডেন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনের মধ্যে ইকুয়েশন ধরে বুঝতে হয় আসলে যে কোন ইকুয়েশনে কোনটা স্বাধীন চলক হবে, কোনটা অধীন চলক হবে, এগুলো বুঝতে হয়। যদিও এখন তো এত ডিটেলসে বোঝানো সম্ভব না, আমি যতটুকু সম্ভব অতটুকু বোঝাচ্ছি। তো স্বাধীন চলক আমাদের এই ইকুয়েশনে আসে হচ্ছে কি এক্স, ঠিক আছে, কারণ এক্স এর কোনো ডিফারেন্সিয়েট এখানে নাই, এখানে ওয়াইয়ের ডিফারেন্সিয়েট হচ্ছে, এখানেও ওয়াইয়ের ডিফারেন্সিয়েট হচ্ছে। এক্স এর কোনো ডিফারেন্সিয়েট এখানে হচ্ছে না, উপরেও ওয়াই এখানেও ওয়াই, এক্স এর ডিফারেন্সিয়েট কিন্তু এখানে হচ্ছে না। তাহলে এমন একটা সমীকরণ যা ডিফারেন্সিয়েট হয় না সেটাকে আমরা মূলত বলতে পারি স্বাধীন চলক। তাহলে এক্স এর যেহেতু ডিফারেন্সিয়েট হচ্ছে না আমার এই ইকুয়েশনে, তাহলে এখানে হচ্ছে আমার এক্স হচ্ছে স্বাধীন চলক। তাহলে আমার ডিফারেন্সিয়েট কোনটাতে হচ্ছে, আমার ওয়াইয়ের হচ্ছে যে ডি ওয়াই বাই ডি এক্স, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তাহলে আমরা যখন একটা স্বাধীন চলক থাকবে, আমরা যদি তার সাপেক্ষে একটা অধীন চলককে ডিফারেন্সিয়েট করতে পারি, এই যে ওয়াইকে ডিফারেন্সিয়েট করতেছি আমরা, তাহলে সেটাই হচ্ছে মূলত ওডিই। ঠিক আছে, ওডির অনেক ধরনের আছে, পার্থক্য আছে, অনেক অনেক ধরনের প্রকারভেদ আছে, যেমন হচ্ছে জিই, তারপরে পিএইচডি, এরকম অনেক কিছু আছে, আমরা একটু পরেই বুঝতেছি। তো এই হচ্ছে আমাদের মূলত নর্মাল ওডিটা কি, এটা সেটা। ওডি এর এগুলো হচ্ছে কার্ভ। এবার আমাদের যেটা প্রায়ই আসে 2 মার্কের জন্য আসে মাঝে মাঝে, সেটা হচ্ছে, আর যদি ডিগ্রি সহ আসে তাহলে 4 মার্কে আসতে পারে। একটা ইকুয়েশন দিয়ে আপনাকে বলতে পারে যে অর্ডার অ্যান্ড ডিগ্রি বের করো, অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ ওডিই, এটা খুবই কমন একটা কোশ্চেন। তো এটা হচ্ছে আপনার একটা যখন একটা ডিফারেন্সিয়াল আপনি যখন করতেছেন, আপনি একটা মানকে কতবার পর্যন্ত, মানে হায়েস্ট কতবার আপনি ডিফারেন্সিয়েট করতে পারতেছেন। হ্যাঁ, আপনি একটা ফাংশনকে মনে করেন, একটা ফাংশনই আমার দেওয়া আছে, একটা ফাংশনকে আপনি হায়েস্ট কতবার ডিফারেন্সিয়েট করতে পারতেছেন, ওইটাই হচ্ছে আমাদের অর্ডার। ঠিক আছে, যেমন এই ইকুয়েশনে আমি যদি বলি, আমি প্রথমবার হচ্ছে ডি স্কোয়ার ওয়াই একবার ডিফারেন্সিয়েট করলাম, আবার এখানে ডি ওয়াই ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এখানে সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েট কত হয়েছে, ডি স্কোয়ার ওয়াই হয়েছে, মানে সবচেয়ে বেশি হায়েস্ট যেটা, হায়েস্ট অর্ডার যেটা। ঠিক আছে, তো হায়েস্ট কত হয়েছে ডি স্কোয়ার, তাহলে এটার অর্ডার কত হবে, অর্ডার হচ্ছে 2।
ওকে, তাহলে আমাদের ইকুয়েশন যদি কখনো আমাদের আসে, সূত্র আসে, সংজ্ঞা আসে, ডেফিনেশন আসে, তাহলে সেক্ষেত্রে আপনারা বলে দিবেন যে একটা সমীকরণের হাইয়েস্ট যে অন্তরীকরণ করা হয়, ডিফারেন্সিয়েট করা হয়, সেটাকে বলা হয় কি অর্ডার। তাহলে এই ম্যাথের অর্ডার হচ্ছে কত 2। তাহলে ডিগ্রি কি, ডিগ্রি হচ্ছে সর্বোচ্চ যে আমি ডিফারেন্সিয়েটটা করলাম তার যে সর্বোচ্চ পাওয়ারটা আছে সেই পাওয়ারটা হচ্ছে ডিগ্রি। তাহলে আমার এই ইকুয়েশনে, আমরা একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের সর্বোচ্চ ডিফারেন্সিয়েট করা হচ্ছে ডি স্কোয়ারকে, তার মানে এটা হচ্ছে আমার সর্বোচ্চ, স্কোয়ার হচ্ছে 2 যেহেতু আছে তার মানে এটা সর্বোচ্চ আমার অর্ডার, তাই না? তাহলে এটা হচ্ছে আমার অর্ডার। তাহলে আমাদের ডিগ্রি কি বলে, ডিগ্রি বলে কি সর্বোচ্চ যে ডিফারেন্সিয়েটটা হয় তার যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা, সর্বোচ্চ পাওয়ারটা। তাহলে এখানে আমার সর্বোচ্চ পাওয়ার, এখানে একটা আছে হচ্ছে স্কোয়ার আর একটা হচ্ছে কিউব। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ কোনটা হবে ডিগ্রি, সেটা হচ্ছে 3। এখন অনেকের কাছে মনে হতে পারে যে সর্বোচ্চ পাওয়ার তো এখানে ওয়াইয়ের উপর 5 আছে, 5 কেন হলো না? কারণ ডিগ্রির মেন কথা কি, আপনার সর্বোচ্চ ডিফারেন্সিয়েট যা হচ্ছে তার সবচেয়ে বেশি পাওয়ারটা, তাহলে সর্বোচ্চ ডিফারেন্সিয়েট হচ্ছে ডি স্কোয়ারে, তার বেশি পাওয়ার কোনটা, পাওয়ার হচ্ছে ওয়াই কিউব। তাহলে এই ম্যাথের আমার ডিগ্রি হচ্ছে 2 অ্যান্ড অর্ডার হচ্ছে 2 অ্যান্ড ডিগ্রি হচ্ছে কত 3। তো আশা করি আপনাদের কোন ম্যাথে ডিগ্রি অ্যান্ড অর্ডার আসলে আপনাদের কোনো অসুবিধা হবে না এটা অ্যান্সার করতে। মাঝে মাঝে আপনাকে একটা ম্যাথ দিয়ে আপনাকে একটু কয়েক স্টেপ পর্যন্ত ডিফারেন্সিয়েট করার পরে ওটার অর্ডার অ্যান্ড ডিগ্রি বের করতে বলে, ওগুলো একটু ডিফারেন্সিয়েট করা বুঝতে হবে আর কি। আর নর্মাল একটা ইকুয়েশন দিলে আপনি আশা করি বুঝতে পারবেন, যে কোয়েশন দেখে বুঝতে পারবেন যে এটা অর্ডার কোনটা, এটা ডিগ্রি কোনটা। তারপরে হচ্ছে পিডিই, আপনার হচ্ছে জিএস আর হচ্ছে পিএস, এগুলো আসে, এগুলো হচ্ছে ওডি এর একটা কয়েক ধরনের প্রকারভেদ। তো পিডিই হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ধরনের ইকুয়েশনগুলো কিন্তু আমাদের ম্যাথে আসে বেশি। তো পিডিই হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে এমন একটা ইকুয়েশন, আপনি মনে করেন যে আপনার দুটো ভ্যারিয়েবল দেওয়া আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। সাপোজ আপনাকে দুটো ভ্যারিয়েবল দেওয়া আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে আপনি যখন এক্সকে একবার ডিফারেন্সিয়েট করবেন তাহলে সেটা হচ্ছে এক্সের একবার ডিফারেন্সিয়েট, আবার যখন ওয়াইকে আরেকবার ডিফারেন্সিয়েট করবেন সেটা হচ্ছে ওয়াইয়ের ডিফারেন্সিয়েট। এই যে আমরা একটা ভ্যালুকে একটা ফাংশনকে একবার এক্সের সাপেক্ষে একবার ওয়াইয়ের সাপেক্ষে আংশিকভাবে, হ্যাঁ পার্শিয়ালভাবে ডিফারেন্সিয়েট করতেছি, এটাকে আমরা মূলত বলি হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, আমরা যদি আমাদের আগের ম্যাথটা একটু দেখি, এখানে যে আমরা দেখি এখানে আমাদের ওয়াই আছে এবং এখানে যে এক্স আছে ওয়াই আছে। এখন মনে করি আমরা অনেক বড় একটা ফাংশন দিছে, সেই ফাংশনে আমরা ওয়াইকে আমরা একবার ডিফারেন্সিয়েট করলাম, আবার হচ্ছে এক্সকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করলাম, তাহলে সেটাকে আমরা বলবো কি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এরপর হচ্ছে জিএস এর চ্যাপ্টার, এটা খুবই ইম্পর্টেন্ট, মূলত হচ্ছে আমরা আজকে জিএসসির দুটো ম্যাথ করব। তো জিএস হচ্ছে জেনারেল সলিউশন। এটা হচ্ছে এরকম যে আপনি মনে করেন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আপনার কাছে আসে, তাহলে সেই ইকুয়েশনের আপনার কাছে যে অর্ডারটা হবে, আমরা অর্ডারটাকে দেখছি হায়েস্ট ডিফারেন্সিয়েটটাই হচ্ছে অর্ডার। তাহলে যে অর্ডারটা হবে তার সমান আমাদের কাছে কতগুলা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকতে পারবে। ওকে, আবার যদি বলি জিএস এর কথাটা কি, জিএস বলছে যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আপনি যখন করতেছেন, অনেকবার ডিফারেন্সিয়েট করলেন একটা ভ্যালুকে, করার পর আমাদের একটা অর্ডার বের হবে না, যে হায়েস্ট যে ডিফারেন্সিয়েটটা। সাপোজ আমরা যে আগের ম্যাথটা একটু দেখি, তাহলে এইখানে আমার ডিফারেন্সিয়েট হচ্ছে ডি স্কোয়ার পর্যন্ত হয়েছে, তার মানে আমার এখানে 2বার ডিফারেন্সিয়েট হয়েছে, এটা অর্ডার হচ্ছে কত 2। এখন জিএস এর মত অনুসারে আমাদের যতগুলো অর্ডার হবে আমার ওই ফাংশনে ততগুলা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, ঠিক আছে? কনস্ট্যান্ট ভ্যালু যেমন এ বি হতে পারে, সিডি হতে পারে, যে কোনো একটা। যেহেতু আমার একটু আগের ম্যাথে 2টা ছিল, তাহলে আমার কনস্ট্যান্ট ভ্যালু কয়টা হবে, 2টা হবে। মানে যতগুলো অর্ডার হবে ততগুলোই কি কনস্ট্যান্ট ভ্যালু হবে, কনস্ট্যান্ট হবে। এই কনস্ট্যান্টগুলোকে আমরা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট বলি। আপনাদের আরবিট্রারি কনস্ট্যান্ট নিয়ে কিন্তু অনেক ম্যাথ আছে। আর পিএসটা কি, পিএস হচ্ছে আপনি যখন একটা জেনারেল সলিউশনের ভেতরে, হ্যাঁ একটা জিএস এর ভেতরে আপনি দুইটা মনে করেন আরবিট্রারি কনস্ট্যান্ট পাইলেন, একটা হচ্ছে এ একটা বি, তাহলে আপনি যখন এই কনস্ট্যান্টগুলোর একটা মান বসাবেন, হ্যাঁ একটা মান বসাবেন, তখন এটাকে আমরা পার্টিকুলার সলিউশন বলি। এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনাদের মূলত প্রথম অধ্যায়গুলোতে মূলত এই টপিকগুলো নিয়েই কোশ্চেন হয়, তাহলে এটার মেন কনসেপ্ট আপনাদের বুঝতে হবে, তাহলে আপনি আনসার করতে পারবেন। পিডিকে আবার যদি বলি, আমরা একটা ডিফারেন্সিয়েট সমীকরণকে, ইকুয়েশনকে আমরা যখন এক্সের সাপেক্ষে একবার, ওয়াই সাপেক্ষে একবার, দুটো আলাদাভাবে ডিফারেন্সিয়েট করবো আংশিক, তখন সেটাকে আমরা পিডিই বলি।
আর জিএসটা কি, জিএসটা হচ্ছে আপনি যখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যতগুলো অর্ডার আমরা পাইলাম, অর্ডার মানে হচ্ছে হায়েস্ট ডেরিভেটিভ, তাহলে হায়েস্ট ডেরিভেটিভ যতগুলো পাইলাম ততগুলো সমান সমান আমার ওই ইকুয়েশনে আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। এখন সেই কনস্ট্যান্টগুলো যখন আমি একটা ভ্যালু দিব, সাপোজ আমার কাছে এ এবং বি দুইটা আরবিটারি কনস্ট্যান্ট আছে, তাহলে আমি যখন এ এর মান 5 দিব, বি এর মান 6 দিব, এই যে ভ্যালু বসাইলাম, এইগুলো হচ্ছে আমার পার্টিকুলার সলিউশন। তাহলে আশা করি পিডিই, জিএস এবং পিএস নিয়ে কারো কোনো সমস্যা নেই। এবার আসি হচ্ছে আমাদের পেড ব্যাচ নিয়ে। অনেকেই যে একটা ভাইয়া জিজ্ঞাসা করছে পেড ব্যাচের কথা। তো আমরা মূলত হচ্ছে আমাদের বেশি মেসেজ আসছিল যে আপু ওডিইর কোনো পেড ব্যাচ আছে নাকি, সেটা যদি থাকে একটু জানাতে। তো মূলত এই জন্য ওডিইটাকে আলাদাভাবেই একটা নেওয়া, কিন্তু সাথে যে আপনাদের অন্য বিষয়গুলো থাকবে না তা না, অন্য বিষয়গুলো আপনাদের আছে। কেউ যদি মনে করেন যে শুধুমাত্র আমরা ওডি করব, হ্যাঁ, তাহলে আপনি ওডি করতে পারেন, সমস্যা নেই। কেউ যদি মনে করেন যে না আমি শুধুমাত্র আমি সব ফুল সাবজেক্ট করবো, থার্ড সেমিস্টার যা যা আছে, C++ বলেন আর বিজ ফান্ডামেন্টাল বলেন আর আপনাদের ডাটা স্ট্রাকচার, ওডিই সব কিছু যদি একসাথে যান, তাহলে সেটাও আমাদের ফুল সাবজেক্টের উপরও আছে। ওকে, তাহলে এটা আর এমন না যে আপনি যদি কোনো কোর্সই না করেন কোনো সমস্যা নেই, আমাদের মাঝে মাঝে ফেসবুকে, ইউটিউবে আমাদের গ্রুপগুলোতে বিভিন্ন সাজেশন বিভিন্ন কিছু দেওয়া হয়, আপনারা সেখানে ফলো করতে পারেন। তাহলে আমরা যদি এখন পেড ব্যাচের কথা বলি, ফুল সাবজেক্টে আপনার হচ্ছে 999 টাকা আর হচ্ছে ডিসকাউন্টে, আর ওডিতে শুধুমাত্র ওডি 499 টাকা। অনেকে মেসেজ দিচ্ছেন, যদিও বলা হয়েছে, তারপরে আমি বলে দিচ্ছি আবার। এইটা শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটিদের জন্য, কারণ এটা ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের সিলেবাস অনুযায়ী সমাধান করা হবে। আমাদের সিলেবাসে যা আছে আমরা সেই অনুসারে সমাধান করব। কেউ যদি মনে করেন যে না আমি শুধুমাত্র ওডিই আর ওপি নিব, হ্যাঁ, তাহলে আপনি সেভাবে নিতে পারবেন, সমস্যা নেই, আপনি সব বিষয় না নিলেও হবে। ওকে, তাহলে আমরা এই কোর্সটাতে কীভাবে পড়ব? 2 আগস্ট থেকে কোর্সটা শুরু, মানে রবিবার, সামনের রবিবার থেকে কোর্স শুরু। 5 দিনের, সপ্তাহে 5 দিন ক্লাস হবে। 5 দিন ক্লাসের মধ্যে আমাদের এক এক দিন করে এক একটা সাবজেক্ট হবে আর কি। আর ওডিই বেশি কঠিন, ওডি সপ্তাহে 2 দিন হবে। লাইক শিডিউলটা দিয়ে দেওয়া হবে যারা হচ্ছে পেড ব্যাচে ভর্তি হবে তাদের জন্য। মনে করেন রবিবার আর সোমবার ওডিই হবে, আর বাকি সাবজেক্টগুলো অন্য 3 দিন হবে। তো এক্ষেত্রে হচ্ছে 1.5 ঘন্টা করে ক্লাস, কিন্তু ক্লাসের শিডিউল বাড়তেও পারে, ক্লাসের টপিক যদি শেষ না হয় ক্লাস শিডিউল 2 ঘন্টাও হতে পারে। 1.5 মাসের ক্লাস, এক একটা সাবজেক্টের জন্য আপনার 6টা থেকে 7টা করে ক্লাস পাবেন। তো 6 থেকে 7টা ক্লাস হলেও যদি সিলেবাস আপনি বুঝে বুঝে পড়েন, আপনার ওই সিলেবাসের মধ্যেও শেষ করা সম্ভব। কিন্তু এর মধ্যে যদি আমাদের কোর্স না শেষ হয়, সিলেবাস না শেষ হয়, তাহলে কি স্টপ করে দিব? না, আপনাদের সিলেবাস শেষ না হওয়া পর্যন্ত আমরা এটাকে কন্টিনিউ করব। সাপোজ আপনাদের 1.5 মান্থের মধ্যে কোর্স শেষ হলো না, তাহলে আমরা এটাকে আরও 1 সপ্তাহ বাড়াবো। যদি তখনও শেষ না হয় তাহলে আরও 1 সপ্তাহ বাড়াবো, মানে সিলেবাস শেষ করা হচ্ছে আমাদের মূল কথা। ওকে, যেহেতু আমাদের সময় আছে এই জন্য আমরা একটু আস্তে আস্তে আগাবো, কারণ আমরা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ক্লাস আমাদের কিছুদিন আগে শেষ হয়েছে, তখন আমাদের সময় ছিল না, এই জন্য আমরা দিনে 2টা করে ক্লাস নিয়ে, দিনে 2টা করে সাবজেক্ট নিয়ে 2 ঘন্টা করে ক্লাস নিয়ে আমরা এটা শেষ করছি। তা আমরা আপনাদের সিলেবাস শেষ না করা পর্যন্ত আপনাদের ছাড়বো না, এরকম একটা অবস্থা আর কি। আচ্ছা, তো আমরা পড়বোটা কি এখানে, সেটা হচ্ছে ন্যাশনালের সিলেবাস অনুযায়ী পড়ানো হবে, ন্যাশনালের সিলেবাসে যা যা আছে তাই পড়ানো হবে। এবার আপনারা যদি দেখেন যে ন্যাশনালের সিলেবাসেও কিন্তু এমন অনেক টপিক আছে যেগুলো সিলেবাসে আছে কিন্তু পরীক্ষাতে কখনোই আসে না, তাহলে সেই টপিক আমরা পড়বো না, কারণ সেই টপিক পড়ে আমাদের কোনো লাভ নেই, আমাদের যেটা পরীক্ষাতে আসে সেটাই আমাদের পড়তে হবে। ওকে, অ্যান্ড বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে আমরা মূলত ওগুলোকে ফোকাস করে করে পড়বো, কারণ টপিক বুঝলে কোশ্চেন ক্লিয়ার করতে পারবেন, কোশ্চেন বুঝলে টপিক ক্লিয়ার করতে পারবেন আর কি, এভাবে। আর এমনভাবে আমরা পড়বো যা আপনার পদে পড়া হবে তাই আপনাদের বলতে পারেন যে সাজেশন দেওয়া হবে। মানে আমি বলছি যে সবাই পড়বেন এখানে, আমি বলছি যারা পেড কোর্সে ভর্তি হবেন তাদের, তো একটা ভাইয়া জিজ্ঞাসা করছে তাই আমি বলতেছি। তো এখানে আপনাদের এরকম যে পরীক্ষায় আসার মতো করে পড়ানো হবে, তো পড়ানোর মধ্যে আপনাদের যা যা পড়ানো হবে তাই বলতে পারেন সাজেশন আকারে দেওয়া হবে, কারণ ওইগুলো ইম্পর্টেন্স আপনাদের কোনো কিছুই পড়ানো হবে না। অ্যান্ড হ্যান্ড নোট অ্যান্ড ক্লাস রেকর্ডিং তো পেয়ে যাবেন, পিডিএফ, প্রত্যেক ক্লাসে আলাদা পিডিএফ থাকে, তবে যেগুলো বইয়ে থাকে সেগুলো বই থেকে পড়ানো হয়, যেগুলো অনেক বেশি কঠিন একেবারে বোঝানো সম্ভব না বই থেকে, সেটাকে আমাদের আলাদাভাবে হ্যান্ড নোট করে ইমেজ করে পিডিএফ করে আলাদাভাবে দেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে। আপনারা যদি আরও পিডিএফ দেখতে চান তো আমাদের গ্রুপগুলো দেখতে পারেন, সেখানে আমাদের অনেক পিডিএফ অনেক সাজেশনও দেওয়া হয়। আমাদের গ্রুপের নাম হচ্ছে সফটওয়্যার একাডেমি সিএসসি হাব। আশা করি অনেকেই মনে হয় এখানে অ্যাড আছেন, যদি না থাকেন তাহলে চেক করতে পারেন।
তাহলে এই হচ্ছে আমাদের পেড ক্লাসের কথা। তো পেড ক্লাস শুরু হচ্ছে আগামী 2 আগস্ট থেকে। যারা যারা করতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তাহলে আমাদের এই স্লাইড পার্টটা এখানেই শেষ হয়ে গেছে। তাহলে আমরা এখন আমাদের ম্যাথ পার্টে চলে যাব। আমাদের 2টা ম্যাথ আছে, আমরা সেই ম্যাথ পার্টটুকু এখন শুরু করব। এই মানে এই ধরনের এই যে স্লাইডটুকু করলাম, এই স্লাইডটুকুতে কারো কোনো সমস্যা থাকলে আপনারা হ্যান্ড রাইজ করে বলতে পারেন। আপু একটু রিকোয়েস্ট করি। জি বলেন। বলছি কোর্স ফি আরেকটু বৃদ্ধি করে আপনার যদি লেন্দি করে, যেহেতু আমাদের সিএসসি কোর্স সাবজেক্ট যেমন ডাটা স্ট্রাকচার, জি এই তো এরপরে যদি ক্লাস সংখ্যা যদি আরো যদি মানে 1 মাসের একটু বেশি না করে যদি 2 মাস 3 মাস ধরেও যদি করাতেন একটু ভালো হতো। এখন কোর্স ফি আমাদের তো 2-3 মাস করতে গেলে কোর্স ফি ওইভাবে বাড়াতে হয়, তাই না? কারণ আমাদের ওইভাবে একটা জিনিস হ্যাঁ চালাতে গেলে অনেক দিন সময় লাগে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আপনার যারা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি, আমরা সবাই স্টুডেন্ট, তো সবার পক্ষে আবার আমাদের কোর্স ফি বেশি বানালেও অনেকের পক্ষে দেওয়া অনেক টাফ হয়ে যেতে পারে। তা আমরা এরকম রাখার না, চেষ্টা করি মনে করেন আপনি যেমন ওডি এটাতে ফোকাস দিচ্ছেন, এর থেকে মনে করেন ডাটা স্ট্রাকচার অনেক ফোকাস দেওয়া উচিত বেশি। না, সবগুলাকেই আপনাদের ওভাবেই ফোকাস দেওয়া হবে যাতে আপনাদের সিলেবাসটা শেষ করে দেওয়া হয় ইনশাল্লাহ। আর এখনো আছে, আমরা রাখতে পারি, সমস্যা নাই। আমাদের যে 2 মাস হোক অথবা 2.5 মাসে আমাদের সিলেবাস যদি শেষ হয়, আমাদের কোনো সমস্যা না রাখতে, কিন্তু আপনাদের অনেকেরই হচ্ছে তখন সমস্যা হয়ে যেতে পারে আর কি। সেই ক্ষেত্রে এটা আমরা ওই যাতে সবারই সমস্যা না হয় সেভাবেই রাখা হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন ম্যাথে যাচ্ছি। আচ্ছা, তাহলে এইখানে আমাদের 2টা ম্যাথ আজকে দেখব। সেটা হচ্ছে আপনাদের যখন আরবিট্রারি কনস্ট্যান্ট দেওয়া থাকে এরকম 2টা ম্যাথ দেখব। এখানে একটা ম্যাথ আর এখানে আরেকটা ম্যাথ, দুটাই হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। আরবিট্রারি কনস্ট্যান্টের কনসেপ্টটা কি আমি একটু আগে বলে আসছি। হ্যাঁ, যেখানে আপনার জিএস থেকে আসে। জিএসের কথা কি, যে আপনি একটা ইকুয়েশনে যতগুলো অর্ডার পাবেন ততগুলো সমান সমান কী হবে, আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। ওকে, তাহলে আমরা যদি এভাবে বলি যে জিএস অনুসারে কি হবে, যতগুলো অর্ডার হবে সমান সমান কী হবে, ততগুলো কনস্ট্যান্ট হবে, তাই না? আরবিট্রারি ইকুয়েশন তো আমাদের জিএস তো তাই বলতেছে, যতগুলো আমার অর্ডার হবে ততগুলো আমার কনস্ট্যান্ট হবে। তাহলে অর্ডার মূলত কোন জিনিসটা, আমরা একটু আগে বুঝে আসছি, অর্ডার মূলত হচ্ছে হাইয়েস্ট ডেরিভেটিভটা। মানে একটা ইকুয়েশনে আপনি কতটুকু মানে সর্বোচ্চ কতবার পর্যন্ত এটাকে ডিফারেন্সিয়েট করতে পারছেন। তাহলে একটা ম্যাথে যদি আমার অর্ডার থাকে 2, তার মানে আমি ওই ম্যাথটাকে সর্বোচ্চ 2বার পর্যন্ত এটাকে ডিফারেন্সিয়েট করতে পারছি, তাই না? কথা আমার এটাই আসে। তাহলে এখন সেই অনুসারে আরেকটা কথা হচ্ছে অর্ডার সমান সমান কী হতে হবে, কনস্ট্যান্ট হতে হবে। তাহলে আমাদের যদি কখনো কোনো ম্যাথে কনস্ট্যান্ট দেওয়া থাকে তাহলে আমাদের কি লিখতে পারি, যে কনস্ট্যান্ট সমান সমান অর্ডার বলতে পারি না, দুটো যেহেতু সমান সমান কথা। তো আমাদের যদি কখনো অর্ডার থাকে তাহলে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি যে দুটো কনস্ট্যান্ট হবে। তাহলে আমার যে কনস্ট্যান্ট থাকে তাহলে আমি ধরতে পারি না 2বার এটাকে ডিফারেন্সিয়েট হবে। কথা হচ্ছে আবার একটু সহজ করে বলি, আমাদের জিএসের মতে, জিএস ফর্মুলা অনুসারে আমাদের একটা ম্যাথে যতগুলো অর্ডার থাকবে ততগুলো কনস্ট্যান্ট থাকবে। এখন আমাদের অর্ডার মানে হচ্ছে একটা ফাংশনকে আমি কতবার ডিফারেন্সিয়েট করতে পারি। এখন একটা ম্যাথে যদি আমার 2বার দুই অর্ডার থাকে, তার মানে আমি ওই ম্যাথটাকে 2বার পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে পারছি। ওকে, তাহলে আমার যদি ম্যাথে দেওয়া থাকে কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট দেওয়া আছে, অর্ডার দেওয়া নাই, তাহলে আমি বলতে পারি না যে আমার যতগুলো কনস্ট্যান্ট হবে, কয়টা কনস্ট্যান্ট দেওয়া আছে, এ এবং বি 2টা দেওয়া আছে, তার মানে 2টা কনস্ট্যান্ট দেওয়া আছে, তার মানে এই ম্যাথটাকে আমার 2বার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তাই না? করা হয়েছে দেখে আমার অর্ডার 2 আসছে, 2 আসছে দেখে আমার কনস্ট্যান্ট ভ্যালু কি 2 আসছে। ওকে, তাহলে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্টগুলোতে এরকমই বলে যে আমাদের যতগুলো কনস্ট্যান্ট থাকবে অতবার আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, জিএসের ফর্মুলা কিন্তু উল্টাভাবে অ্যাপ্লাই করা আর কি। তো আমার এই ইকুয়েশনে এ অ্যান্ড বি 2টা আমার আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। তাহলে 2টা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকলে আমি এই ম্যাথটাকে 2বার ডিফারেন্সিয়েট করে দেখাতে হবে। তো যদি আমার কখনো এ বি সি 3টা থাকে তখন আমার 3বার ডিফারেন্সিয়েট করে দেখাবো।
তাহলে এই যে ফার্স্ট অধ্যায় যে টপিকটা, সেখানে আপনারা আমাদের মূলত বুঝিই না যে কোথায় আসলে আমরা কতবার ডিফারেন্সিয়েট করব। দেখবেন যে একটা ম্যাথকে 3বার 4বার করে ডিফারেন্সিয়েট করছে, একবার কোনোটাকে একবার ডিফারেন্সিয়েট করে রেখে দিছে। তাহলে আমরা বুঝি না আসলে কোনটাকে কোন স্টেপ পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে হবে। সূত্রতে তো সমস্যা আছেই, কিন্তু আমাদের ডিফারেন্সিয়েট স্টেপটাই বুঝি না। তাহলে এখানে আমাদের যতগুলো কনস্ট্যান্ট থাকবে, আরবিটারি কনস্ট্যান্ট, অতবার পর্যন্ত এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ততবার পর্যন্ত ডিফারেন্সিয়েট করলে আমাদের এই যেখানে বাংলাতে লেখা দেওয়া আছে যে এই অঙ্কের মূল উদ্দেশ্য হচ্ছে কি, যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, আছে কয়টা, এ এবং বি, দুইটা আছে। তাহলে আমাদের এই ধরনের ম্যাথগুলোর মেন কথা হচ্ছে কি, এই যে এই ধরনের কার্ভগুলোর মেন কথা হচ্ছে যে আমার যতগুলো কনস্ট্যান্ট থাকবে এ এবং বি, সেগুলোকে সরাইয়া ফেলতে হবে। সরাইয়া ফেলার জন্য আমরা ম্যাথটাকে দুইবার ডিফারেন্সিয়েট করব, ওই যে অনুসারে, জিএস এর ফর্মুলা অনুসারে দুইবার ডিফারেন্সিয়েট করে আমরা এখান থেকে এ এবং বিকে সরাবো। এখন এ এবং বিকে সরাতে আমার যা করার লাগে আমাকে তাই করতে হবে। সূত্রে ফেরাতে হলে সূত্রে ফেরাতে হবে, কিছু আনতে হলে কিছু আনতে হবে, কিছু কাটতে হলে কিছু কাটতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখন শুরু করতেছি। এইগুলা কথা একটু ওই যে বাংলাতে লিখে দেওয়া আছে, যাতে যে কেউ পিডিএফটা দেখলে বুঝতে পারে। তো আমি একটু আগেও বলছি, আমরা যে কোনো জিনিস আপনারা যে কোনো জিনিস বাংলাতে বুঝলে ওই জিনিসটা সমাধান করতে সহজ হয়। হ্যাঁ, এখন আপনি পরীক্ষা হলে কীভাবে লিখবেন? পরীক্ষা হলে আমাদের দেওয়া যে কোনো পিডিএফে পরীক্ষা হলে আপনি হচ্ছে বাংলা পাঠটা বাদে আপনাকে যত ইংলিশ দেওয়া আছে সব অ্যান্সার করতে পারবেন। ওকে, সব অ্যান্সার করতে পারবেন, কারণ একটা পরীক্ষার যেভাবে আপনি অ্যান্সার করতে পারেন সেই অনুযায়ী, সেই স্ট্রাকচার অনুযায়ী লিখে দেওয়া হয়, সেই স্ট্রাকচার অনুযায়ী পিডিএফটা করা হয়। তাহলে সেই স্ট্রাকচার অনুযায়ী করা হলে শুধুমাত্র বাংলা পাঠগুলো আপনারা বাদে বাকি সব লিখতে পারবেন। আর বাংলাগুলোকে আমরা হচ্ছে রেড মার্ক দিয়ে অথবা বাংলা লেখাটা বুঝে নিই, যেটা বাংলা লেখা, তাহলে সেগুলো দিয়ে আলাদা করে দেওয়া হয়। আচ্ছা, তাহলে আমার ইকুয়েশন হচ্ছে আমাদের এক্স ওয়াই ইজিক্যাল টু এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইনভার্স এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনকে আমরা যদি একটু সাজায় লিখি, হ্যাঁ, আমাদের যেহেতু এ এবং বিকে কাটাকাটি করতে হবে, এ এবং বিকে সরাই ফেলতে হবে, তাহলে আমরা এ এবং বিকে এক পাশে রাখলাম, আর এক্সের মানগুলোকে আমরা কী করলাম, সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম। তাহলে সাইড চেঞ্জ করার নিয়ম কি, আমরা যখন সাইড চেঞ্জ করি কোনো কিছুকে, তখন চিহ্নটাও কি বদলে যায়। প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তখন যখন আমরা এক্স স্কোয়ারকে সাইড চেঞ্জ করে এই পাশে আনবো, তখন এটা কি প্লাসের, সাইড চেঞ্জ করলে কী হয়ে যাবে, মাইনাসের। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, এটাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এই পাশে রয়ে গেল কি, এ টু দি পাওয়ার ই এক্স প্লাস বি ইনভার্স এক্স। তাহলে আমরা এই কথাটা একটু বাংলাতে এখানে লিখলাম, সাইড চেঞ্জ করলাম এবং ধ্রুবকগুলোকে এক পাশে রাখলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এবার আমাদের 1 নম্বর সমীকরণটাকে আমরা মেন সমীকরণ পাইছি। এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। কতবার করব? 2বার ডিফারেন্সিয়েট করব। তাহলে এটা আমরা একটা পার্ট, এটা আমার আরেকটা পার্ট। তাহলে ডিফারেন্সিয়েট সময় আমরা কি লিখি? ডিফারেন্সিয়েট সময় আমরা হচ্ছে ডি বাই ডিএক্স লিখি। এটা ডিফারেন্সিয়েটের মেন কথা, যে ডি বাই ডিএক্স নিলে আমরা বুঝতে পারি এটা ডিফারেন্সিয়েট হচ্ছে। যখন আমরা এক্সের সাপেক্ষে করব তখন, যখন আমরা ওয়াইয়ের সাপেক্ষে করি তখন হচ্ছে কি ডি বাই ডি ওয়াই। তো যখন হচ্ছে আমরা এক্সের সাপেক্ষে করব তখন আমরা কি ডি বাই ডিএক্স। তাহলে এটার জায়গায় একবার কি ডি বাই ডিএক্স, সাথে এটা রয়ে যাবে, এটা রয়ে গেল, ইজিক্যাল টু জায়গায় ইজিক্যাল টু, এটার সাথে কি হয়ে যাবে, ডি বাই ডিএক্স আসবে, এবং এটার জায়গায় কি এটা রয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে হচ্ছে ডিফারেন্সিয়ালে যে সাজানো হয় সেভাবে সাজায় নিলাম আর কি, ডি বাই ডিএক্স অপারেটর এনে। তাহলে এখন আমার এই পুরো ইকুয়েশনটার মধ্যেই আমার কিন্তু ডি বাই ডিএক্স এক গুণ আকারে আছে। তাহলে আমি আলাদা করে লিখতে পারি না, আমি এই ডি বাই ডিএক্সটাকে আলাদা করে দিলাম, একবার এটার সাথে একবার এটার সাথে, মানে আলাদা করে দিলাম আর কি। তাহলে একবার এটার সাথে, মধ্যে মাইনাস চিহ্ন, একবার এটার সাথে এটার সাথে, মূলত গুণাকার আছে বিধায় আমরা এটাকে আলাদা করতে পারতেছি। তাহলে একবার এটার সাথে একবার এটার সাথে, তাহলে এটাও সেম কথা। তাহলে এটা হচ্ছে ডিএক্স একবার এটার সাথে, ডিএক্স একবার এটার সাথে। তাহলে ডিএক্স এটার সাথে গেলে হচ্ছে এ হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা সামনে লিখে দিতে পারি। কনস্ট্যান্ট ভ্যালুতে ডিফারেন্সিয়েট করে আমরা 0 পাই না, তাহলে ডিফারেন্সিয়েট করার কি দরকার, 0 পাইলে তো আমার অ্যান্সার এখানে বাদ হয়ে যাবে। তাহলে আমি সামনে দিয়ে দিই, কোনো ডিফারেন্সিয়েট হবে না। তাহলে এই পাশে রয়ে গেল কি টু দি পাওয়ার এক্স প্লাসের প্লাস, তাহলে বিও হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে বি হচ্ছে কি সামনে, এ পাশে রয়ে গেল কি টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে ই ইনভার্স এক্স। আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট ভ্যালু কীভাবে বুঝবেন? এক্স ওয়াই বাদে সি এ বি সি ডি যা যা আছে সব কিছু হচ্ছে কনস্ট্যান্ট।
কারণ এক্স এবং ওয়াইকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে এখন আপনি ডিফারেন্সের সূত্র বসান। তাহলে এখন এই পাঁচটা যদি দেখেন, এই পাঁচটার মধ্যে ডি বাই ডিএক্স এক্স এবং ওয়াই গুণাকারে আছে। ওকে, গুণাকারে আছে। গুণাকারে থাকলে আমাদের ডিফারেন্সের যে প্রোডাক্ট রুলস সেটা হচ্ছে ইউভি প্রোডাক্ট রুলস। ইউভিটা হচ্ছে প্রোডাক্ট রুলস। আর কিছু রুলস আছে যেমন চেন রুল। চেন রুল মানে হচ্ছে নর্মালি যে আমরা সূত্রে বসাই দিই সেটাকে চেন রুল বলা হয়, কিন্তু আপনি যখন ইউভিটা বসাবেন তো সেটা হচ্ছে প্রোডাক্ট রুলে পড়ে আর কি। তাহলে প্রোডাক্ট রুল ইউভি এর সূত্র হচ্ছে ইউ একবার কনস্ট্যান্ট, ভি ডিফারেন্সিয়েট, তারপর হচ্ছে ভি কনস্ট্যান্ট, ইউ ডিফারেন্সিয়েট। ওকে, ইউ ডিফারেন্সিয়েট, হ্যাঁ যেখানে লিখে দেওয়া আছে। একবার হচ্ছে ইউ কনস্ট্যান্ট ভি ডিফারেন্সিয়েট, তারপরে ভি কনস্ট্যান্ট ইউ ডিফারেন্সিয়েট। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রুলস। ইউভি এর সূত্র, ইউভি গুণাকারে থাকলে আমাদের সেই সূত্রে অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমার এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে গুণাকারে আছে, তাহলে আমি এখানে বসাতে পারি। তাহলে প্রথম কথা হচ্ছে ইউ কনস্ট্যান্ট, তাহলে ইউ হচ্ছে এক্স কনস্ট্যান্ট, ভি ডিফারেন্সিয়েট, ভি হচ্ছে ওয়াই, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স প্লাস এবার হচ্ছে কি আমার ভি কনস্ট্যান্ট ইউ ডিফারেন্সিয়েট, তাহলে ভি হচ্ছে আমার ওয়াই, ওয়াই কনস্ট্যান্ট, আর এক্স ডিফারেন্সিয়েট, তাহলে ডিএক্স বাই ডিএক্স। ওকে, তাহলে মাইনাস চিহ্নের জায়গায় মাইনাস চিহ্ন, আর এক্স স্কোয়ারকে আপনি ডিফারেন্সিয়েট করেন তাহলে পাওয়ার এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট সূত্র হচ্ছে পাওয়ার সামনে বসে যায় আর কি। তাহলে পাওয়ার হচ্ছে 2, সামনে বসে গেছে 2, এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যায়, 2 - 1 কত হবে, একই হবে, তাহলে লেখার দরকার নেই। এরা হচ্ছে ডিফারেন্সিয়েটের সূত্র, পাওয়ার সামনে বসে যায় এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে পাওয়ার সামনে বসে গেল, 1 বিয়োগ হলে আমার একই থাকে, আর দেওয়ার দরকার নাই, এই জন্য আর দেই নাই। তো এ হচ্ছে কনস্ট্যান্ট, যেভাবে আছে সেভাবেই। ই টু দি পাওয়ার এক্সের সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, প্লাসের জায়গায় প্লাস, ই টু দি পাওয়ার মাইনাস যে ইয়াটা আছে, ই টু দি পাওয়ার ইনভার্স এক্সের যে সূত্রটা আছে সেখানে আমাদের সূত্র হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার ই ইনভার্স এক্স। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে পেলাম মাইনাস, এটা যেভাবে আছে সেভাবেই। ওকে, তাহলে এখন আপনি এখানে আবার অ্যান্সার দেখে আমরা কাটাকাটি যায় কিনা। তাহলে এক্স এর জায়গায় এক্স, ডি ওয়াই এর জায়গায় ডিওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই, এখানে ডিএক্স বাই ডিএক্স, হ্যাঁ কাটাকাটি হয়ে যাচ্ছে, কত হয়ে থাকে 1, মাইনাসে 2y, এটাও যেভাবে আছে সেভাবেই। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বি ই টু দি পাওয়ার ইনভার্স এক্স। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে পাইলাম হচ্ছে এক্স ডিএক্স এর জায়গায় ডিএক্স, ওয়াই এবং এক গুণ করলে কত হবে ওয়াই, -2x এর জায়গায় -2x, এটা যেভাবে আছে সেভাবে। তাহলে এখন আমার এই ইকুয়েশনে আমার এই যে দুইটা, আমি যে দুইটা হচ্ছে সাইড চেঞ্জ করে ওপাশে পাঠিয়ে দিলাম। কেন পাঠাইলাম, কারণ আমার এখানে এই পার্টটুকু কি এক্স এবং ওয়াই আলাদা দরকার, তাই, কারণ সামনে আমাদের আরও কিছু মান আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে সাইড চেঞ্জ করে মাইনাসে আছে ওপাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ, ওটা হচ্ছিল আমার 1 নম্বর সমীকরণ, এটা ছিল আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমাদের একবার ডিফারেন্সিয়েট করা কিন্তু শেষ। তাহলে আমাদের ম্যাথ অনুসারে আমাদের 2বার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই তো বলছে জিএস এর ফর্মুলা অনুসারে। তাহলে এখন আমরা আমাদের এই ইকুয়েশনটাকে আমরা এখন দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করার জন্য প্রস্তুতি নিব। তাহলে আবার ডিফারেন্সিয়েট করেন, তাহলে এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে আপনার ডি বাই ডিএক্স, তো আমাদের মানে ডিফারেন্সিয়েটের যে অপারেটর ডি বাই ডিএক্স সেটা আনলাম এবং এই পার্টটা ব্রেকেটের ভিতরে লিখলাম, এবং এটাও হচ্ছে আমার এটার আগেও ডি বাই ডিএক্স আনলাম এবং এই পার্টটাকে ভিতরে লিখলাম। তাহলে এখন আমাদের এই যে মানটা সেটাকে আমরা দেখবো যে কোনোভাবে কোনোটার ভিতরে কোনো সূত্র পড়ে নাকি, কোনো চেন রুল পড়ে নাকি, কোনো প্রোডাক্ট রুল পড়ে নাকি, যে কোনো কিছু পড়ে নাকি। আবার বলি চেন রুল কোনগুলো, চেন রুল হচ্ছে আমাদের নর্মাল যে সূত্রগুলো আছে সেগুলোকে আমরা চেন রুল বলি। যেমন একটু আগে আমরা এক্স স্কোয়ারকে ভাঙলাম না 2x আকারে, এটা চেন রুল, এটা ডিফারেন্সিয়েটের নর্মাল সূত্র। আচ্ছা, তাহলে এই পার্টে দেখেন, এই পার্টে হচ্ছে আমার এক্স এবং ডি ওয়াই বাই ডি এক্সটা গুণাকারে আছে, তাহলে এটা আমার আবার কিন্তু প্রোডাক্ট রুলসে পড়তেছে, যেখানে আমার কি ডি ওয়াই বাই ইউ এন ভি এর সূত্র যেটা সেটা পড়তেছে, কারণ এখানে এক্স এবং ডি ওয়াই বাই ডি এক্স কি গুণাকারে আছে, গুণাকারে থাকলে আমার ইউ এন ভি এর সূত্রে পড়ে। তাহলে সেই সূত্র অনুসারে আমার কি একবার ইউ কনস্ট্যান্ট ভি ডিফারেন্সিয়েট, তারপর হচ্ছে কি ভি কনস্ট্যান্ট ইউ ডিফারেন্সিয়েট। তো এই পার্টটাকে আমরা যদি এখন দেখি যে এখানে আমরা বলি যে আগে, আচ্ছা আমরা সূত্রে ফেরানোর আগে আমরা একটু আলাদা করে নিই আর কি।
আমাদের নর্মালি আমরা এটাকে আলাদা করছিলাম না, আলাদা করলে সূত্রে ফেলার সুবিধা হবে আর কি, কারণ নাহলে আমাদের এই ওয়াই ঝামেলাটা রয়ে যাবে। তাহলে আপনি আলাদা করেন, এই ডিকে একবার এটার সাথে আলাদা করে নেন, আলাদা করে নিলাম, তারপর আবার ডিকে আবার ওয়াইয়ের সাথে আলাদা করে নেন, তাহলে আলাদা করে নিলাম, তারপরে আপনি প্রোডাক্টের সূত্র ফেলান। আলাদা করে নিলে আপনার জন্য ওই যে ওয়াই ঝামেলাটা আমাদের পড়বেন না আর কি। তারপরে আবার এই ডিকে এটার সাথে একবার আলাদা করেন, তখন আলাদা করলাম, আলাদা করলে এ হচ্ছে কি আমার কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়েটের বাহিরে, দেন মাইনাস বিটা আমরা নিলাম, বি হচ্ছে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েটের বাহিরে, তাহলে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, প্লাসের প্লাস ডি বাই ডিএক্স 2x, ডি বাই ডিএক্স 2x। তাহলে এখন আমার এটাকে আপনি ইকুয়েশনে ফালান, ইউ অ্যান্ড ভি এর সূত্রে ফালান, তাহলে হচ্ছে ইউ কনস্ট্যান্ট, ভি ডিফারেন্সিয়েট, আমার ভি হচ্ছে পুরো মানটা, তাই না? আচ্ছা, এটা দেখে অনেকের প্লাস থাকতে পারে যে এখানে ডিওয়াই এত দুবার কেন হচ্ছে, এটা একটু বুঝেন। এখানে আমার ইউ হচ্ছে আমার এক্স অ্যান্ড ভি হচ্ছে আমার ডি ইউ বাই ডিএক্স, তাই না? তাহলে আমার ইউ অ্যান্ড ভি, তাহলে ইউ অ্যান্ড ভি এর সূত্র হচ্ছে কি ইউ কনস্ট্যান্ট, ভি কে ডিফারেন্সিয়েট, তাহলে ভি এর ডিফারেন্সিয়েটের জন্য আমরা আনি কি ডি বাই ডিএক্স আনি, আর যেহেতু ভি কে আমরা ডিফারেন্সিয়েট করবো তাহলে ভি হচ্ছে আমার কোনটা, ভি হচ্ছে আমার ব্রেকেট দিয়ে লিখি যে ডি ইউ বাই ডিএক্স, তাই না? এই যে ডি ইউ বাই ডিএক্স, প্লাসের প্লাস, এরপরে কথা হচ্ছে ভি কনস্ট্যান্ট ইউ ডিফারেন্সিয়েট, তারপরে হচ্ছে ভি আমার এটা কনস্ট্যান্ট যেভাবে আছে সেভাবেই, তার মানে ইউ ডিফারেন্সিয়েট, আমার ইউ হচ্ছে এক্স, তাহলে আমি এক্সকে যদি ডিফারেন্সিয়েট করে এভাবে লিখবো না যে ডি বাই ডিএক্স এক্স, এভাবে তো লিখবো আমরা, তাই না? তাহলে ডি বাই ডিএক্স আমি এভাবে না লিখে আর কীভাবে লিখতে পারি, যেহেতু উপরে আছে তাহলে ডিএক্স উপরে, নিচেও কি ডিএক্স। আর একটু যদি সহজ করে বলি, তাহলে এখানে আমার ডি বাই ডিএক্স আকারে আমাদের ডিফারেন্সিয়েট করতে হয়, যেহেতু আমরা এখন এক্সকে ডিফারেন্সিয়েট করবো তাহলে পাশে লিখে দিব কি এক্স, তাহলে এখানে পাশে লেখা মানে যেহেতু গুণাকারের উপরে লেখা কি সেম কথা না, তাহলে উপরে লিখে দিলাম। তাহলে এখন আশা করি বুঝতে পারছেন। তারপরে আমার এবার ডি ওয়াই বাই ডিএক্স যেভাবে আছে সেভাবেই, তাহলে এখন আমার ই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এ কনস্ট্যান্ট ভ্যালু যেভাবে আছে সেভাবেই, ই টু দি পাওয়ার এক্সের সূত্র কি ই টু দি পাওয়ার এক্স, তারপর মাইনাসের মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার ইনভার্সের সূত্র কি মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ওকে, প্লাসের প্লাস, তাহলে 2x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 2 আর x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1, তাহলে 2 এবং 1 গুণ করলে 2, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েট সূত্র। এগুলো একটু মুছে দিই, না হলে আপনাদের প্যাস লাগতে পারে। আচ্ছা, তার মানে আমরা এখন তাহলে আশা করি এটা বুঝতে পারছেন কীভাবে আসলো। তাহলে এখন আপনি এগুলো গুণাকার আছে গুণ মতো বসায় দেন, যে এক্সের জায়গায় এক্স, এখানে ডি দুইটা আছে তাহলে ডি স্কোয়ার ওয়াই, এখানে ডি দুইটা আছে এই দুই ডি এর সাথে আবার এক্স আছে তাহলে ডি এক্স স্কোয়ার, ডি এক্স দুইটা আছে যেন ডি এক্স স্কোয়ার, প্লাসের প্লাস ডি ওয়াইয়ের জায়গায় ডি ওয়াই, তাহলে ডি এক্সকে আমরা নর্মালি যদি এক্সকে ডিফারেন্সিয়েট করি ডি বাই ডি এক্সকে ডিফারেন্সিয়েট করি, এক্সের ডিফারেন্সিয়েট হচ্ছে কত 1, তাহলে হবে কি 1, প্লাসের প্লাস ডি ওয়াই বাই ডিএক্স, এ ইনভার্স এ ই টু দি পাওয়ার এক্স জায়গায় এ ই টু দি পাওয়ার এক্স, মাইনাসে প্লাস বি ই টু দি পাওয়ার এক্স, প্লাসের প্লাস এবং ডি এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করে একটু দেখলাম পাবো কত 1, ওকে। তাহলে এখন আমাদের ম্যাথ মিলাতে যা যা করা দরকার, যোগ বিয়োগ গুণ ভাগ, ডিফারেন্সিয়েটের সূত্র, ইকুয়েশনের সূত্র, প্রোডাক্ট রুলস, চেন রুলস, সব রুলে আমাদের ইউজ করতে হবে আর কি। তবে আপনার বুঝতে হবে যে কোথায় কোন রুলসটা ইউজ করতে হবে, হ্যাঁ, এই বোঝাটা হচ্ছে মেন কথা। তাহলে এখান থেকে আমরা পাইলাম কি যে 2 এবং 1 গুণ করলে পাই হচ্ছে 2, আর এখানে কি ওয়াই 1 দিয়ে হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স গুণ করলে কি ওটাই পাই আমরা, আর কিছু তো পাই না, যেভাবে আছে সেভাবেই। তাহলে এখন আমরা যদি দেখি যোগ বিয়োগ যায় কিনা, তাহলে এটার কোনো যোগ বিয়োগ যাচ্ছে না, যেভাবে আসছে সেভাবেই, তাহলে এই দুটোর মান সেম এবং যোগাকারে আসছে, তাহলে যোগ করে দিই, যোগ করে দিলে কি এটা একটা তাহলে 2 ডিওয়াই বাই ডিএক্স, এই দুটো যোগ করে দিলাম। তাহলে এই পাশে যে মানটা আছে সেই মানটাকে আমরা একটু আমাদের সুবিধার্থে ব্রেকেটে অ্যাড করে নিলাম, ঠিক আছে? ব্রেকেটে কেন অ্যাড করে নিলাম একটু পরে বলতেছি, ব্রেকেটে নিলাম, আর এই পাশে রয়ে গেলো কি +2। আচ্ছা, তাহলে এখন আমাদের এই ধরনের যে ম্যাথগুলো আছে, ওকে, এই ধরনের আরবিটারি কনস্ট্যান্টের ম্যাথগুলোর মেন কথা কী ছিল? মেন কথা ছিল প্রথমে আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, মানে যতগুলো কনস্ট্যান্ট থাকে অতবার ডিফারেন্সিয়েট করতে হয় আর কি। তাহলে আমার যেহেতু কনস্ট্যান্ট ছিল 2টা, তাহলে আমি 2বার ডিফারেন্সিয়েট করছি। এখন আরেকটা কথা কী ছিল সেটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েট করে আমাকে এ এবং বি কনস্ট্যান্ট যেটা ছিল, এই যে এ এবং বি, সেটাকে আমাকে বাদ দিতে হবে।
ঠিক আছে, কিন্তু আমি আমার কোনো স্টেপে কোনোভাবে এ এবং বিকে বাদ দিতে পারি নাই। ঠিক আছে, তো পারি নাই যেহেতু এখন আমাকে বাদ দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই, আমাকে তো ইকুয়েশনে বাদ দিতে হবে। তাহলে আমরা প্রথমে কিন্তু একেবারে ফার্স্টেই আমরা এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ারের মান ধরছি কি, যে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইনভার্স ই ইনভার্স এক্স। তাহলে আমরা যদি এখন এই জায়গাটার মধ্যে এক্সের মানটা বসায় দেই তাহলে আমার এটা বাদ হয়ে যাবে না? আমি দেখি আমার এই মানটার সাথে নিচে আমার যে মানটা বের হয়েছে এখন ইকুয়েশন থেকে সেই মানটা সমান নাকি। সমান হলে তো বসানো সম্ভব, তাই না? তাহলে কি সমান পাইছি আমি? এ টু দি এ ইনভার্স এক্স প্লাস বি ইনভার্স এক্স মান হচ্ছে আমার মিলছে। তাহলে আমি লিখে দিতে পারি কি, যে এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমার এ বিও কাটাকাটি চলে গেল, আমার এ বিও বাদ হয়ে গেল, আমার দুইবার ইকুয়েশনও হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাকে ডিফারেন্সিয়েটের ফরম্যাট বের করতে বলছে, যে আমাকে কোনো অ্যান্সার বের করতে বলে না, আমাকে বলছে ডিফারেন্সিয়েট ফরম্যাটে তুমি এটাকে দেখাও। তাহলে আমি ডিফারেন্সিয়েট ফরম্যাট এটাকে দেখায় ফেলছি। ওকে, আশা করি এটাতে কারো কোনো সমস্যা নেই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। তাহলে আমরা এই ধরনের আরেকটা ম্যাথ দেখব, তাহলে এই কনসেপ্টগুলো আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যাথটাকে 3বার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এখানে 3টা কনস্ট্যান্ট আছে, একটা এ, একটা বি, একটা হচ্ছে কি সি। তাহলে আমাদের এই ধরনের ম্যাথগুলোকে 3বার কেন ডিফারেন্সিয়েট করি বা 2বার কেন ডিফারেন্সিয়েট করি, কারণ হচ্ছে কি আমাদের জিএসের যে ফর্মুলা সেই ফর্মুলাকে আমরা ধরি এখানে। কারণ জিএসের ফর্মুলাতে বলতেছে কি, যে অর্ডার সমান সমান কি কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি 3টা হয় তাহলে অর্ডারও কি 3টা হবে। 3টা মানে 3বার ডিফারেন্সিয়েট, তাই না? তাহলে আমরা 3বার ডিফারেন্সিয়েট করবো এখানটাকে। তাহলে এবং ডিফারেন্স এই ধরনের আরেকটা মেন কথা কি, আমাকে কোনোভাবে এ বি সি বা যা কনস্ট্যান্ট থাকে তা কাটাকাটি করে ফেলতে হবে আর কি। অনেকে আছে এর মধ্যে এই ধরনের ইকুয়েশনগুলো বুঝলে আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে ভালো। আর যারা হচ্ছে একেবারে এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই তারা একটু ভালোভাবে বুঝে নেন। তাহলে এটা হচ্ছে আমার গিভেন ফাংশন, আমি গিভেন ফাংশনটা লিখলাম, 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমাদের যেহেতু ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে আমরা প্রথমবার ডিফারেন্সিয়েটে যাচ্ছি এখন। তাহলে আমরা এই পাশেও কি, যে ডি বাই ডিএক্স এর যে অপারেটর বলে যেটাকে, সেটাকে আমরা আনতেছি এখন। তাহলে এই পাশে আমরা ডি বাই ডিএক্স এর আনলাম, ডি বাই ডিএক্স আর ওয়াইটাকে গুণাকারে রেখে দিলাম আর কি। এভাবে লেখা যায় না, যে ডি বাই ডিএক্স ওয়াই এখানে পাশে লিখি না আমরা, তাহলে পাশে লেখা যে কথা উপরে লেখা একই কথা, তাই না? এই জন্য উপরে লিখে দিলাম, কারণ গুণাকার থাকলে উপরে লেখা একই কথা। আচ্ছা, তারপরে আমরা এই প্রত্যেকটা ভ্যালুর সাথে কি আমরা ডি বাই ডিএক্স আনবো। তাহলে একবার এর সাথে ডি বাই ডিএক্স, একবার বি এর সাথে কি, বি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে বাইরে বাকি রয়ে যাবে কি লন এক্স সাথে কি ডি বাই ডিএক্স প্লাসের প্লাস সি এর সি কনস্ট্যান্ট ভ্যালু কোনো কিছুই হবে না, তাহলে বাহিরে। তাহলে রয়ে গেল ভিতরে লন এক্স, তাহলে লন এক্সের জায়গায় ডি বাই ডিএক্স লন এক্স স্কোয়ার। ওকে, প্লাস থ্রিও হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, ডিফারেন্সিয়েটের বাহিরে। ওকে, তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার আগে ডি বাই ডিএক্স ডিফারেন্সিয়েট আনা আর কি, যেটাকে ডিফারেন্সিয়েট আমরা করতেছি। তাহলে ডি বাই ডিওয়াই যেভাবে আছে সেভাবেই এ কে আমরা ডিফারেন্সিয়েট করলে এ হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, কোনো ডিফারেন্সিয়েট হচ্ছে না এখানে, তাহলে কি 0। তো প্লাসের প্লাস বি হচ্ছে বি এর জায়গায়। এখন লন এক্সের সূত্র, ডিফারেন্সিয়েটের লন এক্সের সূত্র হচ্ছে 1/x। ওকে, তাহলে লন এক্সের সূত্র আমরা কী লিখে দিতে পারি, 1/x। বি এর জায়গাতে বি আসে, লন এক্সের ডিফারেন্সিয়েট করে পাবো হচ্ছে 1/x প্লাসের প্লাস সি এর সি। ওকে, তাহলে এটার ভিতরে দেখেন, এটার ভিতরে আমরা বলি এখন কী হয়েছে। আমার ইকুয়েশন এখানে আছে হচ্ছে লন এক্স তার উপরে স্কোয়ার। ওকে, তাহলে আমাদের লনের যদি আমরা সূত্র চেক করি, সেই সূত্র অনুসারে লনের উপর যদি কোনো পাওয়ার থাকে তাহলে আমরা সেই পাওয়ারটাকে এভাবে লিখতে পারি, পাওয়ারটা সামনে আনতে পারি এবং লনটাকে সাথে লিখে দিতে পারি। ঠিক আছে, লনের যে বেসের সূত্র সেই সূত্র অনুসারে আমরা লনের উপর পাওয়ার থাকলে সেটাকে সামনে একটা ভ্যালু আকারে এনে দিতে পারি। তো আমরা সামনে পাওয়ার হচ্ছে 2, সামনে নিয়ে এসে পড়লাম 2, হ্যাঁ লন এক্স, তাহলে 2 লন এক্স। ওকে, তাহলে লন এক্সে তো ডিফারেন্সিয়েট আমি এখনও করি নাই, তাই না? আমি শুধু 2টাকে সামনে আনলাম। তো লন এক্সে ডিফারেন্সিয়েট করেন ডিওয়াই বাই ডিএক্স লন এক্স প্লাসের প্লাস 3 এর 3। তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট সূত্র কি, সূত্র হচ্ছে পাওয়ার সামনে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আমরা 1ই পাই, তাহলে কি 2x।
আচ্ছা, তাহলে আমরা এগুলো হচ্ছে কি পুরোটাই ডিফারেন্সিয়েট থেকে সূত্র থেকে বসালাম। তাহলে এই পাশে পাইলাম ডিওয়াই বাই ডিএক্স, এই পাশে আমার জিরো, কোনো কাজ নাই। এখানে বি আর এক গুণ করলে আমরা পাবো হচ্ছে বি বাই এক্স, প্লাসের প্লাস সি এর সি। তাহলে লন এক্স লন টু এক্স তো আমরা একটু আগে পাইলাম যে লন এক্স থেকে, তো লন টু এক্স, আর লন এক্সের সূত্র হচ্ছে 1/x, প্লাসের প্লাস 3 এবং 2 গুণ করলে 6, 6x। তাহলে এই পাশে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে ডিওয়াই বাই ডিএক্স বি বাই এক্স এবং সি টু লন এক্স, এটা একের সাথে কি গুণাকারে না, এগুলো গুণাকারে না, তাহলে আমি উপরে লিখে দিই যে 2c লন এক্স, নিচে কি এক্স। তাহলে এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন দাঁড়াইছে, কিন্তু এখন আমার আরও কিছু কাজ বাকি আছে, সেখানে আমাদের উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করতে হবে। ওকে, এক্স দ্বারা গুণ করার পিছনে কারণটা কি? এখন অনেকে বলতে পারেন যে আমরা কখন বুঝবো এক্স দ্বারা গুণ করবো, কখন বুঝবো ওয়াই দ্বারা গুণ করবো। এক্স দ্বারা গুণ করার পিছনে কারণ হচ্ছে এই ইকুয়েশনটাকে আমাদের প্রথমত আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, ঠিক আছে, এই জন্য এক্স দ্বারা গুণ করব। আর কেন এই ম্যাথে আমরা এক্স দ্বারা গুণ করতেছি, কারণ নিচে আমার এখানে এক্সের মানগুলো নিচে একটা অতিরিক্ত মানের মতো লাগতেছে আমাদের কাছে। আমাদের যদি একটু নর্মালি ডিফারেন্সিয়েটে নর্মালভাবে বসাই, হ্যাঁ, এক্সগুলোকে বাদ দিতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, উভয় পক্ষে কী করতে হবে, এক্সগুলোকে গুণাকার আনতে হবে, তো কাটাকাটি করতে সুবিধা হয়। তো আমাদের মূল কথা হচ্ছে ম্যাথে যে আমাদের ম্যাথ সমাধান করতে যা যা লাগে তা আনতে হবে, যা যা কাটা দরকার তা কাটতে হবে। তাহলে আমাকে এই পাশ থেকে এক্স এবং এক্সগুলো কাটতে হলে আমাকে কী করতে হবে, এক্স দিয়ে গুণ করতে হবে সবটা জায়গা, উভয় পাশে এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে উভয় পাশে এক্স দিয়ে গুণ করেন, এই যে এর সাথে এক্স দিয়ে গুণ করলে কি এক্স ডিওয়াই বাই ডিএক্স। তাহলে বি হচ্ছিল বি বাই এক্স আকারে ছিল, যখন আমরা এখানে এক্স গুণ করলাম তাহলে এক্স এবং এক্স কি কাটা, তাহলে শুধুই কী রয়ে যাবে, বি রয়ে যাবে। ওকে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমরা এক্স রাখতাম তাহলে আমাদের ইকুয়েশন আরও করতে হবে না, 2বার 3বার তো করতে হবে, তাহলে ইকুয়েশন আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত, অনেক জটিল হয়ে যেত, যত সহজ করা যায় আর কি ইকুয়েশনকে। তাহলে আমরা এটাকেও যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে এখানে একটা এক্স থাকবে, তাহলে এক্স এবং এক্স কি কাটাকাটি, তাহলে 2c লন এক্স। তাহলে আমার এই 6x-এর জায়গায় কি একটা এক্স বসবে সাথে, তাহলে এক্স এক্স গুণ করলে 6x², ঠিক আছে। তাহলে এইগুলো আমার কীভাবে কোনটা আসছে সেটা ওখানে নিচে লিখে দেওয়া আছে, বি এক্স এক্স কাটা, তাহলে বি এখানে এক্স এক্স কাটা, তাহলে 2c লন এক্স, আর এখানে এক্স গুণ করলে 6x²। এটা দিয়ে আমরা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন পাইলাম। তাহলে আমার প্রথমবার যেটা ডিফারেন্সিয়েট করে আমরা একটা ইকুয়েশন পাইলাম, এখন আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করার জন্য আরেকটা ইকুয়েশনও কি পেয়ে গেছি, কারণ আমাদের এখন 3বার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখন দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করার পর আমরা এটা আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এবার আপনি ডিফারেন্সিয়েট করেন, সেটাকে আমরা এই ভ্যালুটাকে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, এটাকে আবার ডিফারেন্সিয়েট করেন। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা হচ্ছে কি এটাকে আবার এই যে ইউ অ্যান্ড ভি এর সূত্রে পড়তেছে, তাহলে কি ইউ হচ্ছে ইউ অ্যান্ড ভি এর সূত্র কি ছিল, ইউ কনস্ট্যান্ট ভি ডিফারেন্সিয়েট, তাহলে ইউ কনস্ট্যান্ট ভি ডিফারেন্সিয়েট প্লাস ভি কনস্ট্যান্ট ইউ ডিফারেন্সিয়েট প্লাস, এবার এর পাশে আপনি বিকে কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়েট করেন, পাবেন হচ্ছে কত 0। তাহলে 2c এর জায়গায় 2c লন এক্সকে করলে পাবো হচ্ছে 1/x, 6কে করলে পাবো 6 এবং 2x² করলে পাবো হচ্ছে 2x। দেন কাটাকাটি করেন, এই পাশে কাটাকাটি করলে হচ্ছে কি dx বাই dx এর ভ্যালু কি 1, আর এই পাশে কি গুণ করেন স্কোয়ার স্কোয়ার, ডি গুণ করলে স্কোয়ার, আর dx গুণ করলে কি dx²। এই পাশে 0 দেখা দরকার নাই, এবং 2 এবং c এক গুণ করলে 2c, 6 দুগুণে 12, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা ইকুয়েশন পাইলাম, এখানে মূলত নিচে কিন্তু এখনও এখানে একটা এক্সের ঝামেলা আছে, তাহলে এটাকে আমাকে কী করতে হবে, এক্স দিয়ে গুণ করে কাটতে হবে। তাহলে আবার আমি উভয় পাশে এক্স দিয়ে গুণ করলাম, গুণ করলে এটা কাটা পাবো হচ্ছে 2c, আর এক্স দিয়ে 12 গুণ করলে 12x²। এখানে যদি আমরা উভয় পাশে যদি গুণ করতে হবে এক্স, তাহলে এই পাশেও গুণ করতে হবে, তাহলে এক্স গুণ করলে x², আর এখানে যদি গুণ করতে হবে তাহলে এখানে কি হবে শুধুই এক্স ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমরা এখন 3 নাম্বার ইকুয়েশন পাইলাম, তাহলে এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আবার ডিফারেন্সিয়েট করার জন্য এটা হচ্ছে আমার আবার কি ইয়ার সূত্রে পড়তেছে গুণ ইউএনভি সূত্রে পড়তেছে এটা, এবং এটা গুণাকার আছে, এটা গুণাকার আছে। তাহলে ডিফারেন্সিয়েটের সূত্র আবার ইউএনভি এর প্রোডাক্ট রুলস, সেইটা হচ্ছে আমরা প্রথমত এটাকে আমরা আলাদা করলাম আগে। আচ্ছা,
এবার 3বার ডিফারেন্সিয়েট করতেছি, এটাকে dy/dx লিখলাম, এটাকেও dy/dx লিখলাম, এখানেও dy/dx লিখলাম, এখানেও dy/dx লিখলাম। ডিফারেন্সিয়েট করার যে অপারেটর সেটা আনলাম। এবার সূত্রে ফেলাবো, বলছে ইউ কনস্ট্যান্ট ভি ডিফারেন্সিয়েট, ভি কনস্ট্যান্ট ইউ ডিফারেন্সিয়েট। এখন এইখানেও কিন্তু আপনার ইউ এন ভি সূত্রে অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, এটা ইউ dy/dx কি একটার সাথে গুণাকারে আছে, তাহলে ইউ কনস্ট্যান্ট ভি ডিফারেন্সিয়েট, ভি কনস্ট্যান্ট ইউ ডিফারেন্সিয়েট। 2c-কে ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্ট ভ্যালু কী হয়ে যাবে, 0। তাহলে 12কে আপনি ভাঙেন, 12 জায়গায় 12, x² ভাঙলে পাই 2x, তাহলে 2x। এবার এখানে কোনো গুণ আকারে যায় কিনা দেখি আমরা, x² জায়গায় x², এখানে পাওয়ার 3 এবং d একটা, তাহলে কিউব, এখানে স্কোয়ার, এখানে একটা, তাহলে কিউব। তাহলে এখানে যেভাবে আছে সেভাবেই এখানে আছে হচ্ছে x², তাহলে x² ডিফারেন্সিয়েট কি 2x, তাহলে 2x প্লাসের প্লাস, এক্সের জায়গায় x, তাহলে d গুণ করলে d² এবং dx গুণ করলে dx², এবং x গুণ করলে মানে x এর ডিফারেন্সিয়েট হচ্ছে কত, 1। 12 এবং 2 গুণ করলে 24। তাহলে এখন আমরা এখান থেকে বসান, মান হচ্ছে 2x, সাজায় লেখেন, এটার পাশে সাজায় লিখলাম, এটাকেও সাজায় লিখলাম, ব্র্যাকেটগুলো ওঠায় সাজায় লিখলাম, আর 24-এর জায়গায় 24 লিখলাম। এখন এই দুটো মান হচ্ছে আমার মিলে যায়, d²y d² dx² মিলে যাচ্ছে না, তাহলে যোগ করে দেন, এখানে 2টা এখানে একটা, তাহলে কি 3x। তাহলে এখন আমাদের ইকুয়েশনে আমরা একটা মান পেয়ে গেলাম। তাহলে এখন আপনাকে এটাকে বলতে পারেন যে আপনার অ্যান্সার হয়ে গেছে, কারণ আমরা 3বার ডিফারেন্সিয়েট করে ফেলছি। 3বার ডিফারেন্সিয়েট করার পর আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার বলতে পারি যে হয়েছে। কিন্তু যে ডিফারেন্সিয়েটের যে নর্মাল সূত্র, সেই সূত্র অনুসারে আমাদের পাওয়ারগুলো এরকম হওয়া উচিত যে প্রথমে হচ্ছে বেশি পাওয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে কম পাওয়ার, তারপর হচ্ছে নাই পাওয়ার, এরকম নাই কিছু থাকবে না। অথবা আপনার প্রথমে হচ্ছে x³ তারপরে হচ্ছে x², তারপরে x, তারপরে হচ্ছে 1। তাহলে এই ইকুয়েশনে আমার x² আছে, x আছে, 1 আছে, হ্যাঁ, এটাও আমার ইকুয়েশনে ফেলানো যাচ্ছে। কিন্তু আমি যদি x³ আকারে ফেলাতে যাই, যেহেতু আমার 3বার ডিফারেন্সিয়েট, কিউব আকারে ফালাতে গেলে x³ দরকার, x² দরকার, x দরকার, লাস্টের মধ্যে x নাই, তাহলে আমাকে x দিয়ে গুণ করতে হবে। গুণ করার জন্য আমি উভয় পাশে আবার x দিয়ে গুণ করলাম, এ পাশেও এ পাশেও গুণ করলে x এবং x² হয়ে যায় কি x³ আর 3x আর x 3x², এ পাশে নাই, এ পাশে একটা x হয়ে যাবে, যেহেতু আমার 3বার বলছে এবং 3বার শুরু হয় হচ্ছে 3 2 1 এই সিকোয়েন্সে, ঠিক আছে, কারণ এখানে আমার 2 থেকে শুরু, 2 1 এবং লাস্টে নাই, তাহলে কি আমরা এটা ডিফারেন্সিয়েটের ইকুয়েশনে করতে পারতেছে না, তাই আমরা এটাকে ফালানোর জন্য একটা x দিয়ে গুণ করে দিলাম। ওকে, কিন্তু আপনি যদি বলেন যে আমি এখানে অ্যান্সার দিয়ে দিব, হ্যাঁ, এখানে অ্যান্সার দিলে অ্যান্সার হবে, ঠিক আছে, আপনার ম্যাথ অনুসারে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আপনার টিচার যদি চায় যে আপনি ইকুয়েশনের ফর্মুলাতে বসায় দেখান, তাহলে আপনাকে লাস্ট পর্যন্ত করে দেখাতে হবে। ওকে, তাহলে আমাকে বলেন, দুটো ম্যাথ আমরা সলভ করলাম আজকের ক্লাসে, কারো কোনো কোশ্চেন আছে নাকি এই ম্যাথ রিলেটেড অথবা আমাদের রিলেটেড অথবা কোনো যে কোনো কিছু রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করে করতে পারেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমি মনে করতেছি আপনাদের এই জিনিসগুলো খুবই ক্লিয়ার হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন যে এই কীভাবে এগুলো সলভ করে আপনারা বাসায় হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন, বা এগুলো এই রিলেটেড কোশ্চেনগুলো আপনারা সলভ করতে পারবেন আশা করি। অথবা যদি একান্তই কারো বুঝতে সমস্যা হয়, আমরা হচ্ছে এটাকে দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিব আগামীকাল, আপনারা সেখান থেকেও দেখতে পারবেন, দেখে এগুলো সলভ করতে পারবেন। তাহলে আজকের সেমিনার হচ্ছে এতটুকু পর্যন্ত ছিল। তাহলে কারো যদি কোনো কোশ্চেন নাই, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। হয়তো আগামী কোনো একদিন আমাদের পেড ব্যাচে যদি পসিবল হয় দেখা হবে, অথবা আমাদের ইউটিউবে অথবা কোনো পেজে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।